আসসালামু আলাইকুম। প্রমাণ প্রতিপাদন। পাতলা সুষম গোলকীয় গোলকের অক্ষের ওপর বহিস্থ কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভবের রাশিমালার প্রতিপাদন। এখানে মূলত প্রমাণ করতে হবে যে এটা ভি ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর। তো প্রথমেই মনে করি অথবা ধরে নিই ও কেন্দ্র বিশিষ্ট একটা গোলক। এই যে এটা হচ্ছে একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা গোলক। এর ব্যাসার্ধ হলো এ। তাহলে এর ব্যাসার্ধটা আঁকায় ফেলি। যেই হচ্ছে এর ব্যাসার্ধ হলো এ। ও থেকে গোলকের বাইরের আর দূরত্বে পি একটি বিন্দু। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে লেখা আছে যে গোলকের অক্ষের উপর বহিস্থ কোনো বিন্দু। তাহলে গোলকের অক্ষ বলতে কি বোঝায়? গোলকের এখন অক্ষরেখা তো আর এ জায়গায় গোলকের মধ্যে হয় না। এইখানে যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধকে বর্ধিত করলে সেটা হয় ব্যাস, আর এই ব্যাসই হলো গোলকের অক্ষ। এটাকে অক্ষ ধরে নেওয়া হয়। তাই আমি এই ব্যাসটা অঙ্কন করলাম এবং ধরে নিলাম যে এটাই হচ্ছে গোলকের অক্ষ। আর এই যে অক্ষ, এই অক্ষের ওপরে যে কোনো একটা বিন্দু হলো কি পি, আর এই যে কেন্দ্রের নাম হলো ও। তাহলে ও থেকে শুরু করে এই যে পি, এই পি এর মাঝখানে ডিস্টেন্সটা ধরে নিলাম কত, ছোট হাতের আর। এটাই এখানে প্রমাণের ক্ষেত্রে লাগবে যে যে কোনো মনে করি ও হলো কেন্দ্র বিশিষ্ট একটা গোলক, আর ও থেকে গোলকের বাইরের আর দূরত্বে পি একটি বিন্দু। এখন মনে করি এটা হচ্ছে একটা সুষম গোলক। প্রমাণের সুবিধার্থে এই গোলকের চারপাশে একটা রিং কল্পনা করব। যে ধরলাম এটা হচ্ছে একটা রিং। এখন এই রিংটা তার এরিয়া দ্বারা এই গোলকের চারপাশটা এভাবে বেষ্টিত করে রাখছে। এখন রিং টানার কারণ কি? রিং টানার কারণ হচ্ছে যে সম্পূর্ণ গোলকের জন্য এই পি বিন্দুর বিভবের রাশিমালাটা বের করা একটু কঠিন, কিন্তু সেই তুলনায় যে কোনো একটা ছোট জিনিসের বের করাটা সহজ। তাই আমরা করব কি, প্রথমে আগে এই গোলকের চারপাশে একটা রিং কল্পনা করব, তারপরে সেই রিংয়ের জন্য এই পি বিন্দুর বিভব বের করব, এবং যখন ওই বিভবের মান পাবো, ওই মান বা ওই রাশি দিয়ে পরবর্তী সম্পূর্ণ গোলকের জন্য পি বিন্দুর বিভবটা বের করব। আচ্ছা, এখন বিভবটা বের করার জন্য যে জিনিসগুলো লাগবে, আচ্ছা আমি এখানে আগে এই গোলকের উপরে একটা রিং আঁকা, যে এই হচ্ছে একটা রিং। এখন এই রিংটা বৃত্তের উপর দিয়ে চলে গেছে, যদিও এটা বাস্তবে এরকম ভাবে যাবে যে একটা গোলক আছে, গোলকের সম্পূর্ণ চারদিক দিয়ে এই রিংটা থাকবে আর কি। কিন্তু যদি আমি 2D দেখি, 2D দেখলে কিন্তু সেটা হবে এরকম, এক পাশ থেকে দেখলে বা শুধুমাত্র একটা বৃত্ত দেখলে তখন এই যে এই পাশে এখানে এই চার জায়গায় কি করবে, স্পর্শ করে আছে এরকম টাইপ দেখা যাবে। তাই যখন আমরা আঁকাবো তখন এইখানটায় মার্ক করব যে এখানে হবে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে চিত্রের মধ্যে একটা গোলক এবং গোলকের উপরে একটা রিং আনলাম, সেই রিংটা ABCD রিং। আচ্ছা, এখন কেন্দ্র থেকে শুরু করে যদি পরিধির উপরে কোনো একটা রেখা অঙ্কন করা হয়, তাহলে সেই রেখা হয়ে যায় ব্যাসার্ধ। আবার একইভাবে এই বি, ও এবং পি একটা কোণ তৈরি করে। ধরে নিলাম যে এই কোণটা হলো থিটা, যে এই বি ও পি একটা কোণ তৈরি করে, সেই কোণের নাম হলো থিটা। আবার একইভাবে এইখানটায় এ থেকে ও যদি আমি যোগ করি, সেটাও একটা ব্যাসার্ধ তৈরি করে, আবার সেটাও কি একটা কোণ তৈরি করবে। এখন এই যে বড় কোণ আর ছোট কোণের মাঝখানে যে ডিফারেন্স, সেটাকে আমরা প্রকাশ করতেছি এই যে এইটুক, সেটাকে আমরা প্রকাশ করতেছি কি দিয়ে, ডেল থিটা বা ডি থিটা। একটু বড় করে লিখে, এটা হচ্ছে ডি থিটা। অর্থাৎ এই যে বি ও পি, এই মাঝখানে একটা থিটা কোণ তৈরি করলো। একইভাবে আবার এ থেকে ও কানেক্ট করলে একটা ব্যাসার্ধ পাওয়া যায়, এই ব্যাসার্ধ এ ও পিও একটা কোণ তৈরি করে। এই দুইটা কোণের যে মাঝখানে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটাকে আমরা কি বললাম, ডি থিটা বা ডেল থিটা অনেক সময় বলা হয়, যে পার্থক্য আকারে থাকে। আবার এইখানটায় যখন আমি এই বি থেকে শুরু করে এই ওপি রেখার উপরে একটা লম্ব অঙ্কন করব,
ধরলাম এটা হচ্ছে একটা লম্ব, যদি আঁকানো আমার ভালো না, লম্ব যখন একটা লম্ব অঙ্কন করবো তখন এটা হয়ে যাবে একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা এটা একটু এপাশে আকার দেখাই, যে এই হচ্ছে ও, এটাকে বি আছে, এখানে ই দিয়ে মার্ক করলাম, ই, এটা হলো বি, আর এটা হলো কত, ও বি ই হলো একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো একটা থিটা কোণ। আচ্ছা এই ত্রিভুজটা এখানে আঁকাইছি। এখন কি কি বের করতে হবে? প্রথমে যেটা বললাম যে যেহেতু এই সুষম গোলকেরটা বের করা একটু টাফ, তাই আগে আমি রিংয়েরটা বের করব, এবং রিংয়ের সাপেক্ষে বা রিংয়ের জন্য বের করলে পরবর্তীতে সেখান থেকে সেই ডাটাগুলো ব্যবহার করে এই গোলকের জন্য বের করতে পারবো। এখন রিংয়ের জন্য বের করতে গেলে আগে আমার লাগবে, যদি আমি রিংটা এরকম করি তখন এই রিংটা দেখা যাবে বৃত্তর মতো। তাহলে বৃত্তের কী কী থাকে? প্রথমত বৃত্তের একটা ব্যাসার্ধ আছে, তাহলে এই রিংয়েরও একটা কি ব্যাসার্ধ পাবো, এখান থেকে শুরু করে একটা ব্যাসার্ধ পাবো। আবার এই বৃত্তের একটা পরিধি আছে, অর্থাৎ এই বৃত্তের একটা পরিধিও বের করতে হবে। তাহলে কী কী লাগবে সেটা যদি মার্ক করি, আচ্ছা এমনি দেখো, পরিধি লাগবে, বৃত্তের ব্যাসার্ধ লাগবে, এবং ভিতরে একটা এরিয়া দখল করে এই এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল লাগবে। সেই সাথে এটা তো একদম বৃত্ত না, এটা হচ্ছে রিং। রিং হলে পরে এর একটা পুরুত্ব আছে, এর পুরুত্বটাও লাগবে, অর্থাৎ এর চারটা জিনিস আগে বের করতে হবে। এই চারটা জিনিস বের করার পরে পরবর্তীতে ওই ডাটাগুলো ব্যবহার করে আমরা গোলকেরটা বের করব। আচ্ছা প্রথমেই আসি এর এই রিংয়ের ব্যাসার্ধটা বের করা। ব্যাসার্ধ বের করতে গেলে দেখতে পাবো যে এইখানে আমরা এই বিই একটা লম্ব অঙ্কন করছি। এখন বিইটাই কেন ব্যাসার্ধ হচ্ছে, এইখানে এই যে গোলক, এই গোলকের উপর যখন রিংটা পরানো হয় এইভাবে, তখন দেখা যায় কি যে এই যে গোলকের যেই সেন্টার, এই সেন্টার বরাবরই কিন্তু রিংয়ের সেন্টারটা আসলো, শুধুমাত্র ডিস্টেন্সটা একটু ভিন্ন হচ্ছে, কিন্তু সেন্টারটা এই বরাবরই যাবে। তাই একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এইখানটায় এই যে বিই রেখা শেষ হচ্ছে কিন্তু এই গোলকের সেন্টার দিয়েই, তাই এই বি থেকে ই পর্যন্ত রেখাটা হবে কি এই উক্ত রিংয়ের জন্য ব্যাসার্ধ। এবং এটা বের করার জন্য আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে পারি। যেমন যে এটা ত্রিভুজটা আঁকাইছি, এইখানটায় এই ও বি, অবশ্যই এটা একটা ব্যাসার্ধ, যেহেতু কেন্দ্র থেকে শুরু করে পরিধি গেছে, তাহলে এটাকে আমি এ মার্ক করতে পারি। এখন যদি আমি এটাকে কোণ ধরি, কোণের বিপরীতে হয় লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে নিচেটা দরকার নাই, ওই দরকার নাই। তাহলে লম্ব এবং অতিভুজ সম্পর্কিত কোন অনুপাত আছে হচ্ছে সাইন। তাহলে সাইন দিয়ে বের করতে পারি যে সাইন থিটা সমান লম্ব অতিভুজ, বা এই জায়গায় লম্ব হচ্ছে কিছু নাই, তার মানে বি, আর অতিভুজ হলো এ, এখানে সাইন থিটা, বা এই এটাই ভাষায় গুণ করে দিলাম, তখন পেলাম বিই সমান সাইন থিটা, সামনে একটা এ। আচ্ছা তাহলে বিই সমান এ ইন্টু সাইন থিটা, অর্থাৎ আমরা এই যে রিং ছিল এই রিং এর ক্ষেত্রে ব্যাসার্ধ বের করতে পারছি, সেটা হলো বিই ইকুয়াল টু, রিং এর ব্যাসার্ধ হচ্ছে বিই ইকুয়াল টু এ সাইন থিটা। এখন বের করবো রিং এর পুরুত্ব। রিং এর পুরুত্ব বের করার আগে আগে মনে রাখতে হবে যে আমরা ছোটবেলায় শিখে আসছি যে কিভাবে একটা বৃত্তের চাপ বের করতে হবে। যে এটা যদি একটা বৃত্ত হতো, যে সাপোজ এটা হচ্ছে একটা বৃত্ত, বলা হতো কি যে এটা হচ্ছে একটা চাপ, এটুকু কত, এটুকু হচ্ছে চাপ, এই চাপটা এ এবং বি, এ বি যদি একটা চাপ হয় তাহলে চাপটা বের করো, তখন আমরা এভাবে বের করতাম। এটা যদি সেন্টার হয়, সেন্টার থেকে শুরু করে এই বি বিন্দু থেকে সেন্টারের মাঝখানের ব্যাসার্ধ, আবার এটা যোগ করলে এটা একটা ব্যাসার্ধ হয়ে যায়, এবং তারা মাঝখানে একটা কোণ তৈরি করে। ও এই যে ভেতরের একটা কোণ, আর এই যে ব্যাসার্ধ ধরতে হবে একটা আর, এটা হচ্ছে থিটা, এই দুইটা গুণ করলে পরে এই এ থেকে বি এর ডিস্টেন্স পাওয়া যেত। ছোটবেলায় এটাকে বলতাম আমরা এস, এস সমান আর থিটা। এটা ছিল কি চাপের সূত্র, অর্থাৎ যে কোনো বৃত্তের যদি ছোট্ট একটা চাপ বের করতে পারে, ছোট বড় যাই হোক, তখন এই সূত্রটি বের করা যায়। এখন রিংয়ের ক্ষেত্রে করব কি, যখন আমরা এই গোলকের উপরে রিংটা বসাই তখন এই রিংটা চাপের মতোই হয়ে যায়, যে এটা হচ্ছে একটা বৃত্তের চাপ, যদি টুডি ধরে আর কি, টুডির মধ্যে একটা বৃত্তের চাপ হয়ে যায়। তাই আমরা এভাবেই এই রিংয়ের পুরুত্বটা বের করব। ধরে নিই এটা সেই বৃত্ত, এবং বৃত্তের মধ্যে এই হলো সেই রিং, তাহলে রিং এই এ বি একটা চাপ তৈরি করলো।
এখন চাপের ডিস্টেন্স এ থেকে বি এর ডিস্টেন্স কীভাবে পাবো? প্রথমে আগে এ ও কানেক্ট করছি, বি ও কানেক্ট করলাম, তখন এই দুইটাই তো ব্যাসার্ধ, ব্যাসার্ধের মাঝখানে একটা কোণ তৈরি করছে, এই কোণের নাম হলো ডি থেটা। এটা আমরা প্রথমেই লিখে রাখছিলাম। এখন এই যে ডি থেটা কোণ আর এই যে ব্যাসার্ধের পরিমাণ, এই দুইটা গুণ করলে পাবো এ আর বি এর মাঝখানে ডিস্টেন্স, যেটাকে আমরা আগে চাপ বলতাম, এখন বলতেছি পুরুত্ব, রিংয়ের পুরুত্ব। তাহলে এভাবে বের করতে পারি যে রিংয়ের পুরুত্ব এবি সমান, এখানটা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন রিংয়ের পুরুত্ব বের করতে যাব তখন ব্যাসার্ধটা কিন্তু অবশ্যই রিংয়ের না, এটা বসাতে হবে বৃত্তে। কারণ চাপ যখন আমরা ছোটবেলায় শিখছি তখন কিন্তু বৃত্তের ব্যাসার্ধ এবং এই যে মাঝখানে দুইটার যে ব্যাসার্ধের মাঝখানে যে কোণ, এই দুইটা গুণ করতাম। এখানে কিন্তু রিংয়ের কোনো ব্যবহার নাই। এই জন্যই আমরা করছি কি, যে এই যে বৃত্তের ব্যাসার্ধ এ, এটা নিছি এবং দুইটা রেখার মাঝখানে যে কোণ সেটা নিছি, দুইটা গুণ করে দিছি, পাই গেছি রিংয়ের। আমরা জানি যে কোনো বৃত্তের পরিধি সমান কত, 2 পাই আর। এখন এটা তো রিংয়ের, এজন্য এখানে ব্যাসার্ধ ব্যবহার করছি কার, রিংয়ের ব্যাসার্ধ। এই জন্য রিংয়ের ব্যাসার্ধ বসাইলাম, সামনে 2 পাই গুণ করে দিলাম, এটা হচ্ছে রিংয়ের পরিধি। এবার বের করব রিংয়ের ক্ষেত্রফল। রিংয়ের ক্ষেত্রফলটা বের করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এটাকে আমরা বৃত্ত বলতেছি, কিন্তু প্রকৃত দৃষ্টিতে এটা কিন্তু বৃত্ত না। আর ক্ষেত্রফলটা হলো এমন একটা জিনিস যে আমি যে কোনো একটা আকার যদি রাখি, যেরকম এই আকারটা রাখলাম, এই আকারটা ঠিক কতটুকু জায়গা দখল করে বা কতটুকু এরিয়া দখল করে, সেটাই হচ্ছে তার ক্ষেত্রফল। এখন যদি বলি এই রিংটা কতটুকু জায়গা দখল করছে, তাহলে যদি বৃত্ত ধরি তখন বলবো এতটুকু জায়গা দখল করছে, কিন্তু যদি রিং বলি তখন কিন্তু এই ভেতরের জায়গাটুকু সে দখল করেনি, এই বাইরেরটুকু সে করেনি, সে শুধুমাত্র করছে কি, যতটুকু মোটা আর ভেতরে কি যতটুকু এর পরিধি আছে, ঠিক আছে। এখন এই জন্যে আমরা যখন এই রিংয়ের ক্ষেত্রফল বের করবো তখন পরিধি এবং পুরুত্বটা গুণ করবো, অর্থাৎ এই রিংটা যতটুকু মোটা এবং যতটুকু পরিধি অনুযায়ী আছে সেটা শুধুমাত্র সে দখল করে, বাদ বাকি আর কোনো এরিয়া দখল করে না। এই জন্য শুধুমাত্র পরিধি এবং পুরুত্ব গুণ করলেই রিংয়ের ক্ষেত্রফলটা বের করতে পারবে। তো এই হচ্ছে রিংয়ের ক্ষেত্রফল। এবারে চারটা জিনিস বের করার পরে, যেহেতু রিংয়ের জন্য এই পি বিন্দুর বিভবের রাশিমালা আগে বের করতে হবে, তাই এখন এই রিংয়ের একটা আনুমানিক ভর বের করতে হবে। এখন রিংয়ের তো ভর দেওয়া নাই, এর জন্য একক ভর ধরে নিয়েছিলাম, সেটা ছিল গোলকের একক ভর হচ্ছে ছোট হাতের এম। ওই ছোট হাতের এমটা যখন আমি এই রিংয়ের ক্ষেত্রফলের সাথে গুণ করব, তখন আমি পাবো রিংয়ের জন্য একটা ভর, এবং সেই ভর আর এই ডাটাগুলো ব্যবহার করে রিংয়ের জন্য এই বিন্দুর বিভব বিবেচনা করব। রিংটির ভর বের করার পরে এখন রিংয়ের জন্য এই পি বিন্দুর বিভব বের করতে হবে। তো যে কোনো বিভবের সূত্র হলো যে বিভব ডিভি সমান মাইনাস ক্যাপিটাল জি ইন্টু ভর ইন্টু ভর বাই তাদের মাঝখানের দূরত্ব, অর্থাৎ আমি কোন বস্তু সাপেক্ষে কোন বিন্দুর বিভব বের করতেছি তার দূরত্ব। এখন যেহেতু রিংয়ের জন্য পি বিন্দু দূরত্ব বের করবো, রিংয়ের জন্য পি বিন্দুর বিভব বের করবো, তাই এখানে তখন সূত্রটা হবে এরকম, মাইনাস জি ইন্টু রিংটির ভর বাই দূরত্ব। এখন রিংয়ের ভর তো বের করলাম এই পাশে, যে এটা হচ্ছে রিংয়ের ভর পাইলাম, ঠিক আছে, কিন্তু দূরত্ব পাইনি। দূরত্বটা কোন জায়গা থেকে পাবো? এই যে এখানে এটা হচ্ছে রিংয়ের একটা মাথা, এই পাশে একটা মাথার একটা অংশ আছে আর কি, যে বডির একটা অংশ, আর এই হলো সেই বিন্দু, কাঙ্ক্ষিত বিন্দু যার বিভব আমার লাগবে। তাই আমি এখন করব কি, যে এই বি বিন্দু থেকে শুরু করে এই বি বিন্দু থেকে শুরু করে এই পি বিন্দুটা কানেক্ট করে দিব, এবং ধরে নেব যে এই বি থেকে শুরু করে পি এর ডিস্টেন্স হচ্ছে এক্স, আর এটাই হলো রিং থেকে এই বিন্দুর দূরত্ব। তাহলে এভাবে আমি ভ্যালুগুলো লিখতে পারি, যে নিচে বসতেছে এক্স, এবার চাইলে উপরে ধরে নিতে পারি, যে ধরি বিপি সমান এক্স, অর্থাৎ রিং থেকে শুরু করে এই বিভবের যে বিন্দু, ওই বিন্দু পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এবং বাকিগুলো এভাবে বের করতে হবে। এটা হলো রিংয়ের জন্য পি বিন্দুর বিভব। এখন এই লাইন থেকে এখান থেকে যদি ইন্টিগ্রেশন করতাম, তাহলেই
গোলকের জন্য বিভবটা পাওয়া যেত। কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানটায় অজানা রাশি নিয়ে। এইখানে অজানা রাশি আছে দুইটা। প্রথমত একটা হচ্ছে থিটা আর একটা হলো এস। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি দুইটা অজানা রাশি থাকে তখন সেটা করা যায় না, একটা থাকলে তখন ওটা করা যায়। তাই এখন করতে হবে কি, যে এইখান থেকে একটা সরাতে হবে, হয় থিটা না হয় এক্স। থিটা সরাই এক্স করব, যাতে করে অজানা রাশি থাকে একটা এবং ইন্টিগ্রেশন করতে পারি দুই পাশে। এর জন্যে এখন কিছু নিয়ম ব্যবহার করতে হবে, যেটাকে বলা হয় কোসাইন ল। যেমন লিখতে পারি যে এখানে চিত্র থেকে ওপিবি থেকে কোসাইন ল ব্যবহার করে পাই cos θ সমান a স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2a। এটা আসলে ছোটবেলার যে ছিল, যেরকম এটা আঁকায় রাখে, যে এখানে আছে বি ও আর এখানে হচ্ছে ছোট হাতের এ, এটাকে পি দিয়ে মার্ক করব, এটা হলো এক্স। ইন্টার টাইমে করতাম যে কোসাইন ল এর কিছু ম্যাথ, এটা যদি হয় থিটা তাহলে কস নিলে থিটার কোণের দুই পাশে যেটা থাকে তার সামনে প্লাস হয় স্কয়ার দিতে হয়, এবং তার অপোজিট যেটা থাকে সেটার সামনে মাইনাস হয় স্কয়ার দিতে হয়। তারপরে 2 ইন্টু এই দুই পাশে যেটা আছে সেই দুইটা গুণফল আকারে লিখতে হয়। অত ডিটেলস মনে নাই তাই দেখাই দিলাম। এখন এটা সমাধান করে এইখান থেকে থিটা তুলতে হবে। আচ্ছা, এখানটায় প্রথমত এই যে কোসাইন লটা ব্যবহার করা হয়েছে, কোসাইন ল সংক্ষেপে বলি যে কসের জন্য এখানে করা হয়, সাইন এর কসের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম থাকে। যে কোণের সাপেক্ষে যেটা আছে, কোণের উল্টা দিকে যেটা আছে বিপরীতে, তার উপরে স্কোয়ার দিয়ে মাইনাস করতে হয়, আর কোণের দুই পাশে যেটা আছে সেটাকে স্কোয়ার করে প্লাস করতে হয়, আর নিচে 2 ইন্টু এই কোণের দুই পাশেটা গুণ আকারে থাকে। এভাবে লেখার পরে মনে রাখি আর কি, এভাবে লেখার পরে এখন গুণ করছি আর আড়ি গুণ করার পরে এগুলো তো মোটামুটি সহজ আছে। অন্তরীকরণ করার পরে এখন লাস্টে যে চেঞ্জ করছি উল্টায় দেওয়ার পরে এই যে এরকম আসে আর কি, সাইন থেটা ডি থেটা ইকুয়াল টু সামথিং আসে। এখন এই যে এই মানটা এখন এই 1 নম্বর সমীকরণে এইখানটায় বসাবো। এইখানটায় বসালে পরে এই থেটা উঠে যাবে এবং এক্স সম্বলিত পদগুলো চলে আসবে, তখন এটাকে ইন্টিগ্রেশন করা যাবে। ইন্টিগ্রেশন করার সময় যদি একের অধিক চলক থাকলে, অজানা রাশি থাকলে, তখন সেটা করা যায় না। এই জন্যে থেটা এখান থেকে তুললাম কোসাইন ল ব্যবহার করে, তারপরে এখানে থেটা রিপ্লেস করার পর এখন ইন্টিগ্রেশন করব, এটা বসে ইন্টিগ্রেশন করব। আচ্ছা, 1 নংয়ে বসানোর পরে মানটা কিছুটা এরকম আসে। এখন এখানে ইন্টিগ্রেশন করতে হবে। আপার লিমিট আর লোয়ার লিমিটের ক্ষেত্রে যেটা ধরতে হবে যে আপার লিমিটটা হবে এই যে আর আছে, এই আর এর সাথে গোলকের, অর্থাৎ গোলকের যে কেন্দ্র থেকে শুরু করে উক্ত বিন্দুর ডিস্টেন্স, ওই ডিস্টেন্সের সাথে গোলকের ব্যাসার্ধের যোগফল, এটা হবে আপার লিমিট। আবার ওই আর ডিস্টেন্সের থেকে যখন আমি এই এটা বাদ দিব তখন সেটা হবে লোয়ার লিমিট। এইটা আসলে ব্যাপারটা 2-3টা ফর্মুলা আছে। ওইখানটায় যদি একটা গোলকের যদি বহিস্থ কোনো বিন্দুর উপর বিভব থাকে তখন সেটার জন্য একটা নিয়ম, যদি কেন্দ্রের কাছে থাকে বা কেন্দ্রের মতো থাকে তখন একটা নিয়ম, বা একটা উপরে থাকে তখন একটা নিয়ম, এর জন্য ভিন্ন ভিন্ন নিয়ম আছে। যখন এরকম থাকবে যে গোলক এবং গোলকের অক্ষের কোনো বহিস্থ বিন্দুতে, তখন এটা এরকম হবে, ডিস্টেন্সের সাথে উক্ত গোলকের ব্যাসার্ধ যোগফল আপার লিমিট, আর ডিস্টেন্সের সাথে উক্ত গোলকের ব্যাসার্ধ যোগফলটা হবে লোয়ার লিমিট। এখন এভাবে বসালে পরে
এরকম বসানো যায়। ডিভি সমান মাইনাস 2g পাই এ এম বাই আর এ আর মাইনাস এ ডিএক্স সমান, ইন্টিগ্রেশনের জন্য এখান থেকে ডি উঠে যায়, শুধুমাত্র বি থাকে। আর এই পাশটায় মাইনাস 2g পাই এ এম বাই আর এক্স আচ্ছা, এখানে আবার এই দুইটার প্রথমত আপার লিমিটের সাথে লোয়ার লিমিটের বিয়োগ হয়। এখন বিয়োগ করলে পরে আর প্লাস এ থাকে, আর যেহেতু বিয়োগের মাইনাসের জন্য এখানে মাইনাস আর হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস এ হয়ে গেল। এবার এখানে কাটাকাটি করলে দুইটা আর বাদ, এ আর এ যোগ করলে হবে 2a, আর এই 2a এবার এর সাথে করবো গুণ, মাইনাস 2 ইন্টু জি পাই এ এম আর ইন্টু 2a। ঠান্ডা লাগছে, কলা হয়ে গেছে। আচ্ছা, এখন আর 2 আর 2 গুণ করলে হবে এখানে 4g আর a স্কয়ার m বাই আর সমান, এবার এইখানটায় প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য দরকার যে v ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর, এটা মূলত বিভবের সূত্র আর কি। এবার এটা আনার জন্যে এই পাশে তো ভি আছে, ঠিক আছে, মাইনাস আছে, নিচে আর আছে, এইখানটায় জি রাখলাম, আর বাকি থাকলো যেটা সেটাকে মনে মনে এরকম ধরে নিব, 4a স্কয়ার m পাই, এটাকে ধরে নিলাম ক্যাপিটাল এম। তাহলে এখানে ক্যাপিটাল এমটা বসাই দিতে পারি। এই হচ্ছে প্রমাণিত।